বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরিগঙ্গা কলেজে আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। যে আলোচনায় আমরা যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট কী, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের কয়টি ভাগ থাকে এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট কীভাবে প্রস্তুত করা হয়। আমি এই আলোচনায় আশা করি তোমরা উপকৃত হবে। তো চলো আজকের আলোচনায় আমরা চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিনে, এটা সাধারণত 3 মাস পরে হতে পারে, মার্চের শেষ হতে পারে, জুনের 30 জুন হতে পারে, তারপরে 9 মাস হতে পারে, তবে সাধারণত বছরে হয়। এক বছর শেষে সাধারণত বাংলাদেশে 31 ডিসেম্বর কী হয়, বছর শেষ হয়। সেদিন কোম্পানির যাবতীয় আয় ব্যয়, সম্পদ এবং দায়ের তালিকা, ক্যাশ ফ্লো এবং নোটস সহ যাবতীয় যে বিবরণ প্রস্তুত করা হয় তার নামই হচ্ছে কি কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কোম্পানি আইন আগে 1913 সালে ছিল, এখন 1994 সালের কোম্পানি আইন অনুসারে এই অ্যাকাউন্ট প্রস্তুত করতে হয়। বাংলাদেশ যেহেতু আইএএস ফলো করে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এই জন্য বাংলাদেশের যে কোনো কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্টে 5টি ধাপ অতি অবশ্যই করতে হবে। সেই 5টি ধাপ হচ্ছে প্রথমে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, তারপরে রিটেন আর্নিংস স্টেটমেন্ট, তারপরে কোম্পানির যে ফিনান্সিয়াল পজিশন, যেটা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং সর্বশেষ নোটস এবং যে সমস্ত ক্যালকুলেশন থাকে বা আমরা ওয়ার্কিং বলি, সেই ওয়ার্কিং থাকে, সেই ওয়ার্কিংগুলো এবং টিকা বা ব্যাখ্যা যাই বলি না কেন, এগুলো আমাদের কী করতে হবে, প্রস্তুত করতে হবে। তা আমাদের প্রথমে যেটা লাগবে, যে আমাদের প্রথমে তৈরি করতে হবে, আমাদের যে প্রথম ধাপ হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট বানাইতে হবে। সেই ইনকাম স্টেটমেন্টটা কিন্তু কি সিঙ্গেল স্টেপ হলে হবে না, সেটা তৈরি করতে হবে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এইখানে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টের মূল কথাই হচ্ছে আয় এবং ব্যয়গুলোকে কী করা, এন্ট্রি করা। তা আয় হচ্ছে যদি সেলস হয় তাহলে সেলসটা হবে মেইন আয়, আর যদি সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান হয় তাহলে সার্ভিসটা হবে কিন্তু এখানে মেইন আয়, অর্থাৎ মূল যে আয়টা থাকবে সেটা হচ্ছে সার্ভিস রেভিনিউ অথবা কি সেলস রেভিনিউ, যেই আয়টাই থাকুক না কেন। আর এখন আমাদের কিন্তু আসলে করতে হবে হলো মাল্টিপল স্টেপ। তো মাল্টিপল স্টেপ করতে গেলে আমাদের একটু ধাপে ধাপে জিনিসটাকে আসতে হবে। সেক্ষেত্রে আমার সেলসের পরে বা সার্ভিস রেভিনিউ যেটাই বলি না কেন, তারপরে আমাদের কি করতে হবে, আমাদের ধাপে ধাপে আসতে হবে আর কি। তারপরে সেখানে নেট সেলস আমার কিন্তু আগে অনেক সময় নির্ণয় করে নিতে হবে। নেট সেলসের ফর্মুলা হচ্ছে গ্রস সেলস থেকে সেলস ডিসকাউন্ট আর সেলস রিটার্ন বাদ দিতে হবে। তারপর নেট পারচেজ আমাদের জানতে হয়। নেট পারচেজের জন্য পারচেজ মাইনাস পারচেজ রিটার্ন মাইনাস পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, আর পারচেজ রিলেটেড এক্সপেন্সটা যোগ হবে, আর পারচেজ ডিসকাউন্ট আর পারচেজ রিটার্নটা বাদ যাবে। আর কস্ট অফ গুডস সোল্ড করতে গেলে আমার বিগিনিং ইনভেন্টরি, তার সাথে নেট পারচেজ যোগ হবে, ডাইরেক্ট এক্সপেন্স যোগ হবে, আর এন্ডিং ইনভেন্টরি বাদ যাবে আর কি। তাহলে এই জিনিসগুলো করার পরে আমাদের কি করতে হবে, মানে যা যা খরচ আছে সেই খরচগুলো আমার বাদ দিতে হবে। আয়গুলো কী করতে হবে, আগে দেখাইতে হবে, খরচগুলো তারপরে বাদ দিতে হবে। কারণ বাদ দিতে গেলে তোমার সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে যেটা আসে সেটা হবে গ্রস প্রফিট, তার থেকে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেটা, এটা বাদ দিতে হবে। তাইলে যেই টাকাটা আসে তার থেকে ইনকাম ফ্রম অপারেশন সেটা আবার যোগ হবে। আর যদি আমার কি থাকে ইনকাম ফ্রম মানে অন্যান্য ইনকাম বিফোর, তারপরে আরও যদি কোনো ইনকাম থাকে সেই জিনিসগুলো কিন্তু কি আমার ইনকামগুলো যোগ হবে, আর যত খরচ আছে এই জায়গায় সব খরচ কি যাবে, বাদ যাবে। বাদ দেওয়ার পরে আমার ইনকাম বিফোর ট্যাক্স আসবে, তার থেকে ট্যাক্সটা বাদ দিলে আমার কিন্তু কি আসবে হচ্ছে ইনকাম আফটার ট্যাক্স। এটাই হচ্ছে আমার নেট ইনকাম আর কি। তাহলে এইটা প্রথমে করতে হবে, এটা
শর্ট ফর্মেও করতে বলতে পারে, আবার মানে অর্থাৎ ডিটেল বলতে পারে। তাই শর্ট ফর্মে সাধারণত এখন হয় না, এটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করাটাই যুক্তিযুক্ত। এটার মূল কথাই হচ্ছে আয় থেকে ব্যয়গুলো সব কী যাবে, বাদ দিয়ে আমার নেট ইনকাম পর্যন্ত যাওয়া। তারপরে আমার 2 নাম্বার স্টেটমেন্ট করতে হবে স্টেটমেন্ট অফ স্টক হোল্ডার ইকুইটি। তো এইখানে আমার বিগিনিং যে ব্যালেন্স আছে ইনকামের, তার সাথে আমার যে নেট ইনকাম আছে এগুলো যোগ হবে। কোনো কারণে যদি নেট লস থাকে ওগুলো কী যাবে, বাদ যাবে। আরও যদি কোনো ইনকাম থাকে সেগুলো কী হবে, যোগ হবে। আর যদি কোনো বাদ মানে আইটেম বাদ থাকে সেগুলো বাদ দিয়ে আমার এন্ডিং ব্যালেন্সটা আসবে এই ইনকাম স্টেটমেন্টের আর কি। তাহলে এইগুলো 2টা স্টেটমেন্ট। আর 3 নাম্বার হলো ফিনান্সিয়াল পজিশন, যেটা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। এইটা দেখানোর জন্য মানে আইএএসে আমাদের যেভাবে বলা আছে সেইটাভাবেই করার কথা, কিন্তু বাংলাদেশে কিন্তু আসলে এরকম এটা হয় না আর কি, কিন্তু হওয়া উচিত ছিল পুরো আইএস মতো। সেখানে আমাদের বাংলাদেশে যেটা প্র্যাকটিস করা হয়, প্রথমে নন কারেন্ট অ্যাসেটগুলো আগে দেওয়া হয়, প্রপার্টি প্লান্ট এবং ইকুইপমেন্টগুলো আগে থাকে, যেমন ল্যান্ড বিল্ডিং, তারপরে এগুলো থেকে ডিপ্রিসিয়েশন থাকলে বাদ দেওয়া হয়। তারপরে ইনটেনজেবল অ্যাসেট দেওয়া হয়। ইনটেনজেবল অ্যাসেট যেমন গুডউইল, প্যাটেন্ট, কপিরাইট, টোটাল ইনটেনজেবল অ্যাসেট, এখানেও যদি কোনো নেট অ্যামোর্টাইজেশন থাকে বা বাদ থাকে ওগুলো বাদ দেওয়া হয়। 3 নাম্বারে দেওয়া হয় লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্টগুলোতে বোনাস সিঙ্কিং ফান্ড, ক্যাশ সারেন্ডার ভ্যালু, ল্যান্ড অফ ফিচার প্ল্যান্ট সাইট, এভাবে টোটাল লং টার্ম যে ইনভেস্টমেন্ট আছে এগুলো যোগ করে দেওয়া হয়। সবার নিচে দেওয়া হয় কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেটগুলোর মধ্যে আছে প্রিপেড রেন্ট, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, ইন্টারেস্ট রিসিভেবল, তারপরে অ্যাডভান্স টু এমপ্লয়িজ, ট্রেডিং সিকিউরিটিজ, ক্যাশ অন হ্যান্ড, ক্যাশ এট ব্যাঙ্ক, এভাবে টোটাল কারেন্ট অ্যাসেট দেওয়া হয়। তারপরে তোমার নন কারেন্ট অ্যাসেট, তারপর ইনটেনজেবল অ্যাসেট, লং টার্ম ইনভেস্টমেন্ট এবং কারেন্ট অ্যাসেট, এই 4টা যোগ করে যা হয় এটাকে কী করা হয়, টোটাল অ্যাসেট হিসাবে গণ্য করা হয়। আর টোটাল অ্যাসেটটা আবার তার লায়াবিলিটি সমান হয়, সেখানেও এটা একটু ভাগ করে দেওয়া হয়। প্রথমেই স্টক হোল্ডারদের ইকুইটিটা দেখানো হয়, সেখানে লেখা হয় যে ক্যাপিটাল স্টক মানে প্রেফার্ড স্টক, কমন স্টক, এডিশনাল পেড ইন ক্যাপিটাল, প্রিমিয়াম অন প্রেফার্ড স্টক, রিটেন আর্নিংস, ট্রেজারি স্টক থাকলে এটা বাদ দেওয়া হয়। এইভাবে টোটাল ট্রেজারি স্টক হোল্ডারদের ইকুইটিটা প্রথম বার করা হয়। প্রথমেই থাকতেছে দায়ের দিকে স্টক হোল্ডার ইকুইটি। তারপরে নন কারেন্ট লায়াবিলিটি যেগুলো আছে, যেমন বন্ড পেয়েবল, প্রিমিয়াম থাকলে যোগ দেওয়া হয়, পেনশন অব্লিগেশন, টোটাল লং টার্ম লায়াবিলিটি যেভাবে বাইর করা হয়। সবার নিচে দেওয়া হলো কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস হলো নোটস পেয়েবল, ট্যাক্স পেয়েবল, অ্যাক্টিভিটিস, ডিভিডেন্ড পেয়েবল, আনআর্নড সাবস্ক্রিপশন রেভিনিউ, এইভাবে টোটাল কারেন্ট লায়াবিলিটি হয়। টোটাল কারেন্ট লায়াবিলিটি বাইর করার পরে এখানে আমার যে স্টক হোল্ডার ইকুইটি ছিল, নন কারেন্ট লায়াবিলিটি ছিল, তারপরে কারেন্ট লায়াবিলিটি ছিল, এই সবগুলো যোগ করা হয়। যোগ করে যেই টাকাটা হয় সেটা হয় কার সমান, টোটাল যে অ্যাসেট ছিল এটার সমান কি হয়, টোটাল লায়াবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটিস হয়। এভাবে আমার ফিনান্সিয়াল পজিশন বাইর করতে হয়। এগুলো 3টা পার্ট। তাই 3টা পার্ট করতে গেলে আমাদের যেটা মাথায় রাখতে হবে, এখানে আমার প্রতিটা সমন্বয়কে কিন্তু বিবেচনা করা লাগবে। সেক্ষেত্রে আমার সমন্বয়গুলো আসবে কী নিয়ে, প্রথমে আমাদের সমন্বয় আসবে ক্লোজিং স্টক নিয়ে, ডেপ্রিসিয়েশন নিয়ে, তারপরে অ্যালাউন্স নিয়ে, ব্যাড ডেপস নিয়ে, তারপরে কোনো বকেয়া থাকতে পারে, সার্ভিস রেভিনিউর কোনো বকেয়া থাকতে পারে বা অগ্রিম আদায় হতে পারে, তারপরে আমাদের কোনো জিনিস বাদ পড়তে পারে। অর্থাৎ যা যা সমন্বয় আছে এগুলো কিন্তু কী করা লাগবে, অবশ্যই জিনিসটাকে হিসাবভুক্ত করতে হবে। 4 নাম্বার আমার যেটা করতে হবে, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস স্টেটমেন্ট করতে হবে। এটাও কিন্তু একটা অব্লিগেশন। এখন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস করতে গেলে আমরা জানি যে 3 প্রকার অ্যাক্টিভিটিস হয়, একটা অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা ফিনান্সিং অ্যাক্টিভিটিস আর একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এর মধ্যে 2টা পদ্ধতি আছে, একটা ডাইরেক্ট পদ্ধতি আর একটা ইনডাইরেক্ট পদ্ধতি। শুধু অপারেটিং অ্যাক্টিভিটিসে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কী হয়, পদ্ধতির মধ্যে জিনিসগুলো আলাদা হয়। বাকি যে 2টা পদ্ধতি আছে সেখানে ডাইরেক্ট ইনডাইরেক্ট একই পদ্ধতির মধ্যে হয়। আর যেমন যদি এটা ডাইরেক্ট মেথড হয় তাহলে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে বাইর করার জন্য আমার ক্যাশ রিসিভ হবে 3টা, যেমন ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার অ্যান্ড সেলস অফ গুডস, ক্যাশ রিসিভ ফ্রম ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ক্যাশ রিসিভ ফ্রম ডিভিডেন্ড। এই টোটাল রিসিভ থেকে বাদ দিব হলো লেস পেমেন্ট হলো
4টা পেমেন্ট থাকলে ক্যাশ পেড টু সাপ্লায়ার, ক্যাশ পেড টু এমপ্লয়ার্স, ক্যাশ পেড ফর অপারেটিং এক্সপেন্স আর ক্যাশ পেড টু ইন্টারেস্ট এক্সপেন্স, এই টোটাল বা তারপরে ক্যাশ পেড ফর ট্যাক্সও যদি থাকে, আদার থাকে, এই টোটাল পেমেন্টটা বাদ দিয়ে যেটা হয় সেটা হলো কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তারপর 2 নম্বর হচ্ছে ক্যাশ ফ্লোস ফর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এখানে 2টা যোগ হবে, একটা আইটেম বাদ হবে। যেমন ধরো ক্যাশ রিসিভ ফ্রম সেলস অন ইনভেস্টমেন্ট অর সিকিউরিটিস আর ক্যাশ রিসিভ ফ্রম সেল অফ ফিক্সড অ্যাসেট, এই 2টা যোগ, আর ক্যাশ পেড ফর পারচেজ অফ ফিক্সড অ্যাসেট এটা বাদ যাবে। বাদ দিয়ে এখানে কী হবে নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইউজিং বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটা আসবে এই 2টা অ্যাক্টিভিটিস। আর 3 নম্বর আছে ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, সেখানে হবে কি যে ক্যাশ রিসিভ ফ্রম ইস্যু অফ শেয়ার, ক্যাশ রিসিভ ফ্রম ইস্যু অফ বন্ড, ক্যাশ রিসিভ ফ্রম শর্ট টার্ম লোন, নোটস পেয়েবল ক্যাশ, এই কটা যোগ হবে। আর ক্যাশ পেড যেগুলো যাবে ক্যাশ পেড ডিভিডেন্ড, ক্যাশ পেড ফর রিডামশন অফ বন্ড, ক্যাশ পেড ফর রিডামশন অফ প্রেফারেন্স শেয়ার অর ডিবেঞ্চার, নেট ক্যাশ, মানে এগুলো বাদ দিয়ে যা থাকে নেট ইনক্রিজ অর ডিক্রিজ অর, তারপরে এটা পাওয়া যাবে হলো ফিনান্সিং অ্যাক্টিভিটিস থেকে। এই 3টার আবার যে ফলাফল সেটা আবার নেট ইনক্রিজ বা ডিক্রিজ ইন ক্যাশ ডিউরিং দ্য পিরিয়ড, তার সাথে আমার বিগিনিং যে ক্যাপিটাল ছিল ওইটা যোগ করলেই এন্ডিং ক্যাপিটালটা পাওয়া যাবে। এটা হলো ডাইরেক্ট মেথড। আর যদি কখনো ইনডাইরেক্ট মেথড হলে শুধু প্রথম অংশটুকু মানে অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিসগুলো, সেই ক্ষেত্রে আমার ইনকাম নিয়ে শুরু করতে হবে, তার সাথে ডেপ্রিসিয়েশন যোগ করতে হবে, অ্যামার্টাইজেশন অফ ইনটেনজিবলসের যোগ করতে হবে, লস অন সেল অফ অ্যাসেট যোগ করতে হবে, আর গেইন অন সেল অফ অ্যাসেট বিয়োগ করতে হবে। তাইলে তোমার কারেন্ট লাইবিলিটিটা পাওয়া যাবে, ইয়েটা পাওয়া যাবে। তারপরে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট এটা যোগ করতে হবে, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট বাদ দিতে হবে, ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি যোগ করতে হবে, ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি বাদ দিতে হবে। তাইলেই পাওয়া যাবে নেট কেস কত অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কত নেট কেস আইলো গেল। তার সাথে বাকি 2টা যে পদ্ধতি একই পদ্ধতিতে ইনডাইরেক্ট পদ্ধতিটা হয়ে যাবে। অর্থাৎ ইনডাইরেক্ট পদ্ধতিতে শুধু অপারেটিং অ্যাক্টিভিটিসটাই কী আছে, 2টার মধ্যে পার্থক্য আছে। তো এইভাবে আমার কী করতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে। তারপরে আমার পঞ্চমত আমার যত রকম টিকা আছে, ওয়ার্কিং আছে, নোটস আছে, তারপরে আমার যা যা কন্টিনজেন্সিস আছে, নীতিমালা আমি কি দিছি, চুক্তিগত আমার কি কি আছে, মানে ফেয়ারগুলো, এই টোটাল জিনিসগুলো আমার কি করতে হবে, আমাকে দেখা দিতে হবে যে আমি কোন কোন পদ্ধতি ফলো করছি, কি কি ওয়ার্কিং কীভাবে করছি, এই টোটাল জিনিসটা করে এই 5 ধাপে কী হবে আমার একটা কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে। তাহলে এইভাবে আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করা লাগবে। আমার কী কী আইটেমগুলো যাবে এটা আমি জেনে নিব, যে ইনকাম স্টেটমেন্টে কী যাবে, ফিনান্সিয়াল পজিশনে কী যাবে, তারপরে আমার যে 3টা যে অ্যাক্টিভিটিস আছে ক্যাশ ফ্লো সেখানে কী যাবে, টিকাতে আমি কী দিব, তারপরে মানে এই 5টা জিনিস যদি জেনে, আর রিটেন আর্নিংস আমি কী কী কীভাবে করবো, পেন্ডিং ক্যাশ সাথে কী যোগ করবো, তাহলে জেনে নিলেই কিন্তু এটা আমি কী করতে পারবো, প্রস্তুত করতে পারবো। তাহলে এই জিনিসগুলো জেনে তারপরে আমি যদি কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে বসি আমার কোনো কী হবে না, সমস্যা হবে না। এবং আমার প্রতিটা যে সমন্বয় যেগুলো থাকবে সমন্বয়গুলোকে আমার কিন্তু কি 2 জায়গায় যে যাবে এটা, কারণ সমন্বয় মানেই হচ্ছে এটা কি করা হয় নাই আগে থেকে, এটার কোনো জাবেদা খতিয়ান লেজার কিছুই করা হয় নাই, এটা সরাসরি জাবেদা করে এটা ফাইনাল অ্যাকাউন্টের 2 পাশে কী করা লাগবে, এটাকে পোস্টিং দেওয়া লাগবে। তাহলে যে কোনো সমন্বয়কে আমার কি এই 2 জায়গায় যাওয়ার জন্য যে সমন্বয় এগুলো করতে হবে। এই জন্য আমার যে সমন্বয় একটা চ্যাপ্টার আমার লেকচারে আছে, তোমরা ইউটিউবে দেখে নিবা, সমন্বয়, ওটা অ্যাডজাস্টিং এন্ট্রিজ নামে একটা পুরো চ্যাপ্টারই আছে, যে ওই দিন আমি শুধু অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো আলোচনা করেছি। সেই অ্যাডজাস্টিংগুলো দেখে নিলে এখানে আর তোমার কী হবে না, সমস্যা হবে না। এইভাবে তোমরা কি করতে হবে, কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে 5 ধাপে। তো এই হচ্ছে আজকের আলোচনা। যদি আলোচনায় কারো কোনো সমস্যা থেকে থাকে আমার সাথে পরবর্তীতে আলোচনা করে সলভ করে নিবা, সে সামাজিক মাধ্যম হোক বা যেভাবে হোক। আর আমি তোমাদের জন্য আরও তোমাদের কিছু রিকোয়েস্ট আছে, ওই রিকোয়েস্ট ভিডিওগুলো আমি ধীরে ধীরে করার চেষ্টা করবো এবং এগুলো আমি আপলোড দিয়ে দেবো আর কি। তো তোমরা সবাই ভালো থাকো, করোনাকালে সবাই ঘরে থাকো। এখন করোনার পিক চলতেছে, এরপরে আশা করি ইনশাল্লাহ এটা কমে যাবে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।